আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘের আড়ালে তুমি গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কাবি ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ পানির পিপাসা পাওয়ায় সে রান্নাঘরের দিকে এগোলো। তিথি তখন মনের সুরে ফ্রিজ থেকে অ্যাপেল বের করছিল। কাবিরের পায়ের শব্দ পেতেই তিথির কলিজা শুকিয়ে গেল। সে তড়িঘড়ি করে ফ্রিজের দরজার আড়ালে মুখ লুকালো। কাবির গম্ভীর গলায় বলল, ফ্রিজের পেছনে কি করছো? তেলাপোকা খুঁজছো? তিথি ফ্রিজের আড়াল থেকে উকি দিয়ে আমতা আমতা করে বলতো, না, না মানে ফ্রিজটা খুব সুন্দর তো, তাই দেখছিলাম বাতাস কেমন বের হয়। কাবির এক পা এগিয়ে আসতেই তিথি অ্যাপেল হাতে নিয়ে উল্টো দিকে দৌড় দিল। কাবির শুধু বাঁকা চোখে তাকিয়ে রইল। কাবির মনে মনে বলল, কতক্ষণ পালাবেন? রাত তো ওই ঘরেই কাটাতে হবে, তখন দেখব আপনার জেনারেটর কোথায় যায়। বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামছে, আর তিথি এখনও ডাইনিং টেবিলের নিচে বা পর্দার আড়ালে কাবিরের থেকে দূরত্ব বজায় রেখে চলছে। মামা দূর থেকে এই দৃশ্য দেখে হাসতে হাসতে শেষ। বিকেল 5টা, বাড়ির সামনে একটা কালো কুচকুচে বুলেট প্রুফ ক্যাডিলাক এসে থামলো। লম্বা লম্বা বিদেশি বডিগার্ডরা নেমে চারপাশ ঘিরে ফেলল। গাড়ি থেকে নামলেন এরশাদ চৌধুরী, চোখে রোদ চশমা, পরনে দামি ওভারকোট, হাতে একটি রোপালি হাতলোলা লাঠি। তার পাশেই নামলো রায়না, স্লিভলেস রোড ড্রেস আর হাই হিল জুতো। তাকে কোনো হলিউড হিরোইন মনে হচ্ছে। ড্রয়িং রুমে তখন কাবির সোফায় বসা, তার পাশে লাল শাড়িতে তিথি। সে নিজেকে কাবিরের কাজিন হিসেবে তৈরি করে নিয়েছে। কাবিরের বাবা মা এবং পোমাও সেখানে উপস্থিত। সবার মুখেই আতঙ্কের ছাপ। এরশাদ চৌধুরী রুমে ঢুকেই তার ভারী গলার সরে বললেন, হ্যালো কাবির, জুম মিটিংয়ে তোমার এই বিবির কথা শুনে থাকতে পারলাম না। রায়না তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ভাবলাম সচক্ষে দেখে যাই মিলানের লাইনকে কোন হরিণী কাবু করলো। রায়না ঘৃণাভরা চোখে তিথির দিকে তাকিয়ে বলল, ড্যাড, দিস ইজ দ্য গার্ল। ও তো সেফ একটা বাচ্চা, একেই তুমি তোমার বিবি বলছিলে কাবির? তিথি এবার তার কাজিন অ্যাক্টিং শুরু করলো। সে উঠে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আরে না আপু, তুমি ভুল বুঝেছো। আমি কাবির ভাইয়ার দুঃসম্পর্কের কাজিন। ভাইয়া আসলে খুব রসিক মানুষ তো, তাই জুম মিটিংয়ে আমাকে নিয়ে তোমাদের সাথে মজা করছিল। আমাদের দেশে ভাই বোনদের মধ্যে এমন খুনসুটি খুব চলে, তাই না ভাইয়া? তিথি ভাইয়া ডাকায় কাবিরের তিথির দিকে চোখ পাকিয়ে বলল, হ্যাঁ স্যার, ও তো ছোট মানুষ, মাথায় একটু দুষ্ট বুদ্ধি বেশি, ও জাস্ট মজা করছিল। এরশাদ চৌধুরী সোফায় বসে টেবিলে নিজের রিভলভারটা রাখলেন। তিনি ঠান্ডা চোখে সবার দিকে তাকিয়ে বললেন, কাজিন আলতাফ রহমান, আপনার ভাইজি কি আপনার ছেলের সাথে এমনভাবে মিশে থাকে যে সেটা জুম মিটিংয়ে স্ত্রীর মতো মনে হয়? শোনো কাবির, মাফিয়াদের সাথে চালাকি করলে তার ফল ভালো হবে না। রায়না তোমাকে পছন্দ করে। যদি আমি প্রমাণ পাই যে তোমরা মিথ্যা বলছো এবং এই মেয়েটি তোমার গার্লফ্রেন্ড বা বউ, তবে এই বাড়ির প্রতিটি ইটের নিচে রক্ত বইবে। আমার ডিকশনারিতে মিথ্যা মানেই হলো মৃত্যু। রায়না তিথির একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার মেকআপ করা মুখটা তিথির কাছে নিয়ে ফিস ফিস করে বলল, যদি জানতে পারি তুমি কোনোভাবে কাবিরের সাথে ইনভলভড, তবে তোমার এই সুন্দর মুখটা আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। কাবির শুধু আমার। তিথি মনে মনে ভয় পেলেও বাইরে একদম শান্ত। সে রায়নার দিকে তাকিয়ে হাসলো। আপু, তুমি তো অনেক সুন্দর। ইতালির ফ্যাশন আর বাংলাদেশে গ্রাম্য কাজিন কি এক হলো? কাবির ভাইয়া তো আমাকে পিচ্চি বলে ডাকে। কাবির ভাইয়া তো আমাকে পিচ্চি বলে খেপায়। এরশাদ চৌধুরী ঘোষণা করলেন, তারা আজ রাতেই এইখানে থাকছেন। তিনি তার বডিগার্ডদের পাহারা দিতে বললেন। কাবির যখন করিডোরের তিথি দেখা পেল, সে তাকে এক কোণায় টেনে নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি পাগল হয়েছ? এরশাদ চৌধুরী যদি একবার সন্দেহ করে, তবে আমাদের কারোরই নিস্তার নেই। তিথি কাবিরের শার্টের কলা ধরে নিজের দিকে টেনে বলল, শান্ত হন সিও সাহেব, কাজিন হয়েছি বলে কি আপনার উপর ওই রায়নার অধিকার মেনে নেব? আপনি শুধু আপনার এই কাজিনকে সামলান, রায়নাকে আমি দেখে নেব। এরশাদ চৌধুরী ডাইনিং রুমের সোফায় আয়েশ করে বসে আলতাফ সাহেবের দিকে তাকালেন। পরিবেশটা এতটাই থমথমে যে মনে হচ্ছে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। এরশাদ সাহেব বলা শুরু করলেন, আলতাফ সাহেব, অনেক দিন পর দেখা, কিন্তু পরিস্থিতিটা ঠিক সামাজিক ভিজিটের মতো মনে হচ্ছে না, তাই না? আমার মেয়ে রায়নার আবদার আমি কখনো ফেলিনি। ও
ও যখন বলল কাবির বাংলাদেশে ফিরে বিয়ে করে ফেলেছে, আমি বিশ্বাস করতে পারিনি। মিলানের ডন এরশাদ চৌধুরীর জামাই হওয়ার যোগ্য সবার থাকে না। কাবিরের বাবা আলতাফ সাহেব বলা শুরু করলেন, আসলে এরশাদ সাহেব, আপনি ভুল বুঝছেন। আমাদের ছেলে আপনাদের অনেক সম্মান করে, আর ওই মেয়েটি, ও তো আমাদের এক দূরসম্পর্কের আত্মীয়র মেয়ে, একটু চঞ্চল তো, তাই হয়তো রসিকতা করে কিছু বলে ফেলেছে। এরশাদ সাহেব টেবিলে রিভলভারটা হাতে নিয়ে বলা শুরু করলেন, রসিকতা আমি পছন্দ করি না। আলতাফ সাহেব, আমার বডিগার্ডরা সারা বাড়িতে নজর রাখছে, যদি কোনো গর্বত দেখি তবে মনে রাখবেন আপনার এই সুন্দর বাগানটা কবরস্থানে পরিণত হতে বেশিক্ষণ লাগবে না। সারা ইয়াসমিন ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না না ভাই সাহেব, আপনি ভুল ভাবছেন। আমরা তো রায়নাকেই পছন্দ করি। ও কত আধুনিক, কত সুন্দর, আমাদের ছেলের জন্য ওই তো মানানসই। এদিকে রায়না কাবিরের হাত জাপটে ধরে একদম লেপ্টে দাঁড়িয়ে আছে। সে তার মেকি সুরেলা গলায় বলতে শুরু করলো, ও কাবির বেবি, তুমি অজপাড়া গায়ে এসে কিভাবে আছো? আই মিসড ইউ সো মাচ। ড্যাড তো বললে আজ রাতেই থাকবো। চলো না, তোমাদের এই বাড়ি আর ওই যে বাইরে বড় বাগানটা দেখালে না জুম মিটিংয়ে, ওটা আমাকে ঘুরিয়ে দেখাবে। আই ওয়ান্ট টু সি হোয়াই ইউ লাভ দিস প্লেস সো মাচ। কাবির অসহায়ের মতো তিথির দিকে তাকালো। তিথি মুচকি হেসে পোমার দিকে ইশারা করলো। তিথি বলল, অবশ্যই আপু, কেন দেখাবে না? ভাইয়া তো আমাদের ওই বাগান নিয়ে খুব গর্ব করে। চলো না, আমরা সবাই মিলে ঘুরি। পোমা, তুইও চল, আপুকে আমাদের স্পেশাল বাগানটা ঘুরিয়ে দেখাই। সবাই বাগানে বের হলো। রায়না কাবিরের বাহু আঁকড়ে ধরে হাঁটছে আর নানা রকম ঢং করছে। রায়না বলা শুরু করলো, উফ কাবির, এখানে কত মশা, আর এই ঘাসগুলো আমার জুতো নষ্ট করে দিচ্ছে। তুমি কেন আমাকে কোলে তুলে নিচ্ছ না? তিথি পাশ থেকে ফিস ফিস করে পমাকে বলল, শুনলি তো, কোলে নিতে হবে, দাঁড়া দিচ্ছি ব্যবস্থা করে। তিথি পা টিপে টিপে রায়নার একটু আগে গিয়ে ঘাসের উপর বিছিয়ে রাখা একটা চিকন পানির পাইপের মুখটা আগা করে দিল, যেখানে কাদা জমেছিল। তিথি বলা শুরু করলো, আপু ওই দিকটা দেখো, এখানে খুব সুন্দর বিদেশি ক্যাকটাস আছে, ভাইয়া তোমার জন্যই লাগিয়েছে। রায়না যেই না হিল জুতো নিয়ে সেদিকে পা বাড়িয়েছে, অমনি কাদার উপর পা পিছলে সোজা গিয়ে পড়লো একটা ঝোপের উপর। তার দামি ড্রেস কাদায় একাকার। রায়না চিৎকার দিয়ে উঠল, মাই ড্রেস, মাই মেকআপ, কাবির হেল্প মি। বোমা মুখ চেপে হাসি থামিয়ে দৌড়ে গেল। বোমা বলা শুরু করলো, ও খোদা, আপু আপনি এখানে পড়লেন? এখানে তো আমরা কালোই গরুর সার দিয়েছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। বোমা পরিষ্কার করার নাম করে পাশে থাকা বালতির ঘোলা পানি রায়নার গায়ে ঢেলে দিল। তিথি পাশ থেকে নিরীহ মুখে বলল, ইস রে, আপু তো একদম চুবানি খেয়ে গেল। ভাইয়া আপনি রায়না আপুকে নিয়ে ভেতরে যান। রায়না রাগে গজগজ করতে করতে ভেতরে চলে গেল। কাবির তিথির দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো, কিন্তু তিথি খুব একটা বিজয়ের হাসি দিয়ে নিজের ওড়না ঠিক করতে করতে ভেতরে ঢুকলো। তিথি যে এরশাদ চৌধুরীর ঘুম হারাম করে ছাড়বে সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।